সিঙ্গুর ব্লকের পুরুষোত্তমপুর ডাকাতকালী নামে এই জায়গাটা বিকৃত হয়েছে। এখানে হচ্ছে রঘু ডাকাত গগন ডাকাত দুজনে মিলে একটু চালা তৈরি করে ঘটস্থাপনা করে মায়ের পূজা করছে। একটা ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে মায়ের এত সুন্দর রুদ্রাণী রূপের মূর্তিটা তোমরা দেখছো, দেখে পাথরের মনে হলেও মায়ের এই মূর্তিটা কিন্তু মৃন্ময়ী। আমি এখন চলে এসেছি মন্দিরের ঠিক ভেতরে। ওই পারে রয়েছে সারদামণির একটা মূর্তি, এই পারে রয়েছে রামকৃষ্ণদেবের একটা মূর্তি। আমি মাকে দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগছে। মাকে বেশ সুন্দর করে সুসজ্জিতা করে রাখা হয়েছে। মায়ের মুখটা বেশ পুরো রুদ্রাণী রূপে রয়েছে, কারণ যেহেতু ডাকাতকালী সেই জন্য দেখো একটু মায়ের রুদ্র রূপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখ। গুড মর্নিং অ্যান্ড নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম। তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব সিঙ্গুরের ডাকাতকালী বাড়ি। তো আমি কীভাবে যাচ্ছি আর যেতে কত টাকা বা খরচা হচ্ছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তা আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে এলে সবার আগে। ভিডিওটি যদি ভালো লাগে এটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেও না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাড্রেস দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। চলো স্টার্ট করা যাক তাহলে আজকের এই ভিডিও। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের খুব কাছে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ রয়েছে হাওড়া ব্রিজ। এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব আমি সিঙ্গুরে। সেখানে কিন্তু রয়েছে ডাকাতকালী বাড়ি। ছোট্ট করে একটা ইতিহাস তোমাদেরকে বলে রাখি। এই মন্দির একসময় কিন্তু খুবই জাগ্রত ছিল। আর এখানে কামারপুকুর থেকে যখন সারদামণি রামকৃষ্ণদেবকে দেখতে দক্ষিণেশ্বরে আসছিলেন, সেই সময় রঘু এবং গগন ডাকাত নামে দুজন ডাকাত তার পথ আগলে রাখে। এবং সারদামণির মুখে যখন কালী ঠাকুরের মুখটা তারা দেখতে পায় ভয়ে, তখন মাকে প্রণাম জানিয়ে তাকে কিন্তু রেহাই দেয়। আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দির 500 থেকে 550 বছরের কিন্তু পুরনো। তো চলো যাওয়া যাক সিঙ্গুরের ডাকাতকালী বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে হাওড়া স্টেশন। চলে এসেছি আমি এখন হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারে। সামনে যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো সিঙ্গুরে। তো কত টাকা ভাড়া লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো টিকিট আমি কেটে নিয়েছি। টিকিটের জনপ্রতি ভাড়া পড়লো 10 টাকা করে। এবার আমি কোন ট্রেন ধরবো, কোথায় নামবো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হাওড়া তারকেশ্বর লোকাল 10টা 50 যে টাইমিং, সেটা কিন্তু ইলেকট্রনিক বোর্ডে দিয়ে দিয়েছে। এই ট্রেনটা করে আমরা যাব কিন্তু সিঙ্গুরে। এখান থেকে 32 কিলোমিটার অতিক্রম করতে হবে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 5 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর দেখো ইলেকট্রনিক দিয়ে দিয়েছে 5 নম্বরের থেকে তারকেশ্বর লোকাল ছাড়বে 10টা 50। ট্রেন এখনও কিন্তু আসেনি, আমরা কিন্তু ট্রেনে উঠে পড়বো। চলো এগিয়ে যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ট্রেনটা হচ্ছে কিন্তু যাবে হাওড়া থেকে তারকেশ্বর অবধি। আর মাঝপথে আমরা নেমে যাব সিঙ্গুরে। ট্রেনটা ঢুকে গেছে স্টেশনে। ট্রেনটা ঢুকতে একটু লেট করেছে, 10টা 50 কিন্তু ঘড়িতে অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখো 10টা 50 কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ট্রেনটা কিন্তু অনেকটাই লেট। এবার কখন ছাড়ে যে ট্রেনটা সেটাই এখন দেখার বিষয়। চলো এগিয়ে যাওয়া যাক। ট্রেনে উঠছি আমরা। সময় এখন 10টা 55। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এখন তাহলে চলেছি সিঙ্গুরের অভিমুখে। তো দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে চলে এলো। তো চলো এগিয়ে যাওয়া যাক। মা তোর
মুহূর্তে আমরা নসিরপুর স্টেশনটা কিন্তু ক্রস করছি। নসিরপুর স্টেশনটা ক্রস করে পরবর্তী স্টেশন যেটা হচ্ছে সিঙ্গুর। গাড়ি এখন সিঙ্গুর অভিমুখে এগিয়ে চলেছে। চলো এগিয়ে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সিঙ্গুর স্টেশনে। দেখো সিঙ্গুর স্টেশন কিন্তু ঢুকে গেল। এই সিঙ্গুর স্টেশনে কিন্তু আমরা নামবো, নেমে এখান থেকে এগিয়ে যাব ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে আমার সাথে দেখতে থাকো। সময় এখন 12:05। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিঙ্গুর স্টেশনে। হাওড়া থেকে 32 কিলোমিটার পথ সহ 11টা স্টেশন অতিক্রম করে পৌঁছে গেছি সিঙ্গুর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমার যাত্রা শুরু হবে ডাকাত কালীবাড়ির উদ্দেশ্যে। ট্রেনে সময় লেগেছে প্রায় 50 মিনিট। ট্রেন যদি রাইট টাইমে চলতো তাহলে মোটামুটি ধরে রাখো 40 মিনিট কিন্তু সময় লাগবে। তো চলো আমার সঙ্গে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওই যে দূরে দেখছো স্টেশন, তোমাদের একটু জুম করে দেখাই। যে স্টেশনটা কিন্তু ওই দিকে। স্টেশন থেকে সোজা চলে আসবে রাস্তা ধরে এই যে লেভেল ক্রসিং, এই লেভেল ক্রসিংয়ের রাস্তা ধরে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু পৌঁছে যাবে মন্দিরের কাছে। যেতে সময় লাগবে 11 মিনিট। আর তোমরা যদি অটো টোটো নিতে চাও তার ভাড়া কিন্তু 10 টাকা করে পড়বে। তো চলো এগিয়ে যাওয়া যাক। রাস্তা দিয়ে এগোতে এগোতে এরকম বটগাছ কিন্তু প্রচুর দেখা যাবে। তার পাশাপাশি কিন্তু এরকম প্রচুর জলাশয় দেখা যাবে। জলাশয় দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর জলাশয় রয়েছে। এক সময় কিন্তু এখানে দুই ধারে কিন্তু প্রচুর জঙ্গল ছিল। জঙ্গলে কিন্তু ডাকাতরা লুকিয়ে থাকতো। যখনই কোনো পথিক পথ দিয়ে যেত তখন কিন্তু তাদের থেকে সর্বস্ব লুটে নিত। আর তারাই ঠিক করেছিল যে এখানে একটা কালী মায়ের মূর্তি প্রতিষ্ঠা করবে। রঘু এবং গগন ডাকাত তারা কিন্তু যেই মন্দিরের উদ্দেশ্যে আমি যাচ্ছি, ওই যে দূরে যে মন্দির, সে তাদের কিন্তু একসময় ঘট প্রতিষ্ঠা করতো। সেই ঘট প্রতিষ্ঠা করে পরে কিন্তু মায়ের মূর্তি তারা প্রতিষ্ঠা করে পুজো করা শুরু করে। এই যে রাস্তাটা, এই রাস্তাটায় কিন্তু পরে মন্দির। এই রাস্তা ধরে সোজা চলে এলে রাস্তাটাকে ক্রস করে এই যে দেখছো ঘোষ সুইটস থেকে তোমরা মিষ্টি নিয়ে আবার ঠিক এই যে রাস্তা ধরে কিন্তু সোজা চলে গেলে মন্দিরে তোমরা পুজোটা দিতে পারবে। তো তোমরা এখানে চাইলে ডালার দোকান আছে, ডালার দোকান থেকে ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। এখানে ডালার প্রাইস শুরু হচ্ছে 51 টাকা থেকে, আর সর্বোচ্চ হচ্ছে 101 টাকা। এখান থেকে ডালা নিয়ে এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরে তোমরা কিন্তু পুজো দিতে পারো। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটার নাম হচ্ছে মল্লিক রোড। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে কিন্তু পুরুষোত্তমপুর। এই যে দেখছো মন্দির, এটাই হচ্ছে কিন্তু ডাকাত কালী মন্দির। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক সামনে। আর এরকম এখানে লেখা আছে জাগ্রত কালী মন্দির। একটু জুম করে দেখায়, দেখো লেখা আছে ডাকাত কালী মন্দির। চলো এগিয়ে যাওয়া যাক, বাকি ইনফরমেশান তোমাদের সঙ্গে সেখানে শেয়ার করবো। অটো বা টোটো এলে ঠিক এই যে মন্দির, ঠিক এখানটায় এসে নামবে। এখান থেকে এই হচ্ছে ডাকাত কালী মন্দির। এই মন্দিরে এটা হচ্ছে মেইন সিংহদুয়ার। সারদা মায়ের একটা মূর্তি করা রয়েছে। আর এই যে ভেতরের অংশে এই দুয়ার দিয়ে প্রবেশ করলেই আমি কিন্তু পৌঁছে যাচ্ছি মন্দিরের মূল অংশে। এই হচ্ছে আটচালার একটা যে মন্দিরটা, এটাই হচ্ছে মায়ের মন্দির। আর এইখানে রয়েছে একটা চাতাল, যেখানে পুজো দেওয়ার পরে বিশ্রামও নিতে পারো। তো চলো বাকি ইনফরমেশন তোমাদের এখান থেকে শেয়ার করি। মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল। আমি এখন চলে এসেছি মন্দিরের ঠিক ভেতরে। ওই পারে রয়েছে সারদামণির একটা মূর্তি, এই পারে রয়েছে রামকৃষ্ণদেবের একটা মূর্তি। অর্থাৎ দুই পারে রয়েছে সারদামণি এবং রামকৃষ্ণদেবের এই মূর্তিটা। আর এই হচ্ছে মূল যে মন্দিরটা, মূল মন্দির এখন খোলা রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে বাকি ইনফরমেশানটা শেয়ার করছি। তো এই মুহূর্তে আমি চলে এসেছি সিঙ্গুরের ডাকাত কালীবাড়ির মূল গর্ভগৃহে। এখানে মাকে দেখতে আমার কিন্তু মানে খুবই ভালো লাগছে। মাকে বেশ সুন্দর করে সুসজ্জিতা করে রাখা হয়েছে। মায়ের মুখটা বেশ রুদ্রাণী রূপে রয়েছে, কারণ যেহেতু ডাকাত কালী, সেই জন্য দেখো একটু মায়ের রুদ্র রূপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি।
আর মাকে কিন্তু সমস্ত গয়নায় সুসজ্জিত করে রাখা হয়েছে, বেশ শাড়িটা পরেছে, খুব সুন্দর কিন্তু লাগছে। আর মায়ের পায়ের নিচে রয়েছে মহাদেব, এবং শুধু তাই না, মায়ের পায়ের নিচে যে সিংহাসন সেখানে রাধা এবং কৃষ্ণ বিরাজমান, তার পাশাপাশি কিন্তু রয়েছে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর, বেশ সুন্দর সুশোভিত। এই যে জায়গাটা আমার কিন্তু বেশ সুন্দর লাগছে। তোমাদের কীরকম লাগছে একটু কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো। আচ্ছা, মূল মন্দিরের ওই দিকে একটা তোরণ আছে, আর ঠিক এইখানে সামনে আছে আরেকটা তোরণ রয়েছে। এই তোরণের উপরে সতীর দেহত্যাগের সময় মহাদেব সতী মাতাকে কাঁধে নিয়ে যেমন বিশ্ব তোলপাড় করে দিয়েছিলেন, সেইটা মূর্তি কিন্তু এখানে তুলে ধরা আছে। এবার যদি একটু ভেতরে এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো মানে অপর দিকে ভোলা মহেশ্বরের একটা মূর্তি কিন্তু খোদিত রয়েছে, যেটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে। একটা ইনফরমেশান আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে মায়ের এত সুন্দর রুদ্রাণী রূপের মূর্তিটা তোমরা দেখছো, দেখে পাথরের মনে হলেও মায়ের এই মূর্তিটা কিন্তু মৃন্ময়ী, অর্থাৎ মাটির তৈরি। মাটির তৈরি এত সুন্দর মায়ের মূর্তিটা, মায়ের আদেশ যতক্ষণ না পাওয়া যাচ্ছে, এই যে মূর্তিটা, যেটা আমি পুরোহিত মশাই থেকে জানতে পারলাম, মূর্তিটা কিন্তু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। যতক্ষণ না মা আদেশ দিচ্ছেন মূর্তি পরিবর্তন করার, ততক্ষণ কিন্তু এই মৃন্ময়ী মূর্তিতে কিন্তু পুজো হবে, এবং নিত্য পুজো সহ বাৎসরিক পুজো সেটাও কিন্তু এই মৃন্ময়ী মূর্তিতে হয়ে থাকবে। এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের ঠিক অপোজিটে কিন্তু রয়েছে মনসা গাছ, অর্থাৎ মনস্কামনা গাছ। এই গাছে তোমরা যদি তোমাদের মনস্কামনা জানিয়ে কোনো কিছু একটা বেঁধে দাও, তাহলে তোমাদের কিন্তু মনস্কামনা অতি অবশ্যই পুরো হবে, যেটা আমি পুরোহিত মশাইয়ের থেকে জানতে পারলাম। মনসা গাছের ঠিক পাশেই কিন্তু রয়েছে একটা তুলসী গাছ, বেশ সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে। দেখো নিচে কিন্তু প্রচুর তুলসী গাছ হয়েছে, আর এই গাছের মধ্যে অনেকে কিন্তু জবার মালা দিয়ে চেলি দিয়ে কিন্তু পুজো দিয়েছে। আচ্ছা, মন্দিরের বিবরণ হিসেবে যদি আমি ধরি, মন্দিরের উপরের অংশে তিনটে চূড়া রয়েছে, চূড়ি বলতে পারি। তিনটে রত্নে কিন্তু রয়েছে তিনটে লাল রঙের ধ্বজা। যেহেতু মায়ের মন্দির, সেই জন্য লাল রঙের ধ্বজা কিন্তু শোভা পাচ্ছে মন্দিরের চূড়োয়। নিচ দিয়ে যদি আমি আসি, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক এই রকমও কিন্তু লাগবে, বেশ সুন্দর ডিজাইন কিন্তু করা রয়েছে। এক ফ্রেমে যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেকটা কিন্তু যে তারাপীঠের তারা মায়ের যে মন্দিরটা রয়েছে, অনেকটা কিন্তু দেখতে মায়ের মন্দিরটা সেই রকম কিন্তু লাগছে। যেখান থেকে ডালা নেওয়া হলো, এই যে ডালার দোকানটা, এই ডালার দোকানের ঠিক পাশেই কিন্তু রয়েছে জলযোগের ব্যবস্থা। তোমরা চাইলে এখানে করে নিতে পারো লুচি, ঘুগনি, মুড়ি, তোমাদের যেরকম কিন্তু তোমরা এখানে টিফিনটা কিন্তু করে নিও পুজো দেওয়ার পরে। মায়ের মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে শিব ঠাকুরের একটা মন্দির। এখানে শিব ঠাকুরের সাথে কিন্তু রয়েছে হনুমানজি। একটু যদি জুম করে দেখাই, তাহলে দেখো ভেতরে কিন্তু হনুমানজি রয়েছে। যেহেতু সময় হয়ে গেছে, দরজাটা বন্ধ হয়ে গেল, বাইরে থেকে তোমাদের একটু দেখিয়ে নিই। এখানে দেখো শিব ঠাকুর সাথে কিন্তু রয়েছে পঞ্চমন্ডির হনুমানের একটা মূর্তি। হয়তো এখানে বোঝা যাচ্ছে না এক ফ্রেমে, তো চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। তো চলো যদি সম্ভব একটু সামনে থেকে দেখ। তো আমি দেখো চলে এসেছি যেমন শিব ঠাকুরের মন্দিরে। শিব ঠাকুরের একটা সুন্দর শিবলিঙ্গ কিন্তু শোভা পাচ্ছে এই মন্দিরে। শিব ঠাকুরের ঠিক পেছনেই কিন্তু রয়েছে হনুমানজির একটা মূর্তি। গন্ধমাদল পাহাড় নিয়ে হনুমানজি এসেছিলেন, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আমার বাঁদিকে কিন্তু রয়েছে গণেশ ঠাকুরের একটা ছোট্ট সুন্দর শ্বেত পাথরের মূর্তি। পাশাপাশি কিন্তু শ্বেত পাথরের আরেকটা মূর্তি, পঞ্চমুণ্ডির হনুমান মূর্তি। তোমরা এই মূর্তিটা ছবি যদি বাড়িতে রাখো, সমস্ত বাধা বিঘ্ন কিন্তু দূর হবে এই পঞ্চমুণ্ডির হনুমান ঘরে রাখলে। অসাধারণ লাগছে এই জায়গাটা। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বিশ্রামাগার। যেমন তোমাদের বললাম, দেখো কত মানুষ কিন্তু বিশ্রাম করছে। উপরে দেখো কত সুন্দর পাখা লাগানো হচ্ছে। গরমে এই জায়গায় কিন্তু রেহাই পাওয়া যায়, গরমে এখানে বিশ্রাম করলে। খুবই ঠান্ডা জায়গাটা। আর এই যে জায়গাটা দেখছো, এই অংশে কিন্তু বলি হয়ে থাকে। যখন বাৎসরিক পুজো হয় বা মায়ের পুজো হয়, সেই সময় কিন্তু হাঁড়ি কাঠ এনে এটাকে লাগিয়ে তারপর কিন্তু বলতে দেওয়া হয়। মায়ের আসনের ঠিক পাশে কিন্তু হাঁড়ি কাঠটা রাখা আছে। মন্দির এখন বন্ধ হয়ে গেছে, আবার বিকালবেলা কিন্তু মন্দিরটা খুলবে।
তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি দিয়ে বাঁধানো একটা ঘাট রয়েছে, এটা একসময় বেশ লোকজন স্নান করে কিন্তু মায়ের মন্দিরে পুজো দিতে যেত। পুকুরে পানা ভর্তি হয়ে এখন খুব খারাপ অবস্থায় রয়েছে। পুরোহিত মশাই থেকে যেটা জানতে পারলাম, এই পুকুরের কিন্তু 2025-এই কিন্তু এটাকে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হবে। চারদিকটা এখন এই মুহূর্তে এইরকম লাগছে দেখতে, কিন্তু ইন ফিউচার এটাকে বেশ সাজিয়ে গুছিয়ে তোলা হবে, তারপর কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে জায়গাটা। আচ্ছা, একটা জিনিস শেয়ার করি তোমাদের সঙ্গে, মন্দিরের অপোজিটে মহিলাদের এবং পুরুষদের ওয়াশরুম যাওয়ার কিন্তু সুব্যবস্থা রয়েছে। এখানে মহিলাদের স্নানের ব্যবস্থাও কিন্তু রয়েছে, পাশাপাশি পুরুষদেরও স্নানের ব্যবস্থা রয়েছে। একটু যদি তোমাদের এগিয়ে দেখাই, এই যে দেখছো এখানে একটা চূড়া মতো করা আছে, এই চূড়াটা হচ্ছে কিন্তু জল সত্র, অর্থাৎ এখান দিয়ে তোমরা পানীয় জল কিন্তু নিতে পারো। তো এই মুহূর্তে আমরা সিঙ্গুরের ডাকাত কালীবাড়ির যে পুরোহিত মশাই তাকে আমরা পেয়ে গেছি। পুরোহিত মশাইয়ের নাম হচ্ছে সুভাষচন্দ্র ব্যানার্জি। ঠাকুরমশাই, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেলে। কেমন আছেন ঠাকুরমশাই? আমি ভালো আছি। আচ্ছা ঠাকুরমশাই, একটু এই যে মন্দির এত জাগ্রত এবং ডাকাত কালীবাড়ির একটু ইতিহাস যদি আপনার মুখ থেকে দু চার কথা শুনি। হুগলি জেলার সিঙ্গুর ব্লকের পুরুষোত্তমপুর ডাকাতকালী নামে এই জায়গাটা বিখ্যাত হয়েছে। এখানে হচ্ছে রঘু ডাকাত, গগন ডাকাত দুজনে মিলে একটু চালা তৈরি করে ঘটস্থাপনা করে মায়ের পূজা করত। এবার কোনো ক্রমে পূজা করতে করতে স্বপ্ন দেয় দুজনকে, চালকে পাটির মোড়ল একজনকে আর বর্ধমানের মহারাজাকে। এখানে মোড়লকে দেয় এখানে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে, আর বর্ধমানের মহারাজাকে বলে এখানে মন্দির স্থাপিত করতে, বাসস্থান। এই হয় ঘটনা। এবার তো বাৎসরিক পুজো সব কিছুই হয়। হ্যাঁ, আর এখানে এই মায়ের সামনে একটা মনসা গাছ আছে, মনসা গাছে যে যা মানত করে বাঁধে সেটা তার কাজগুলো সফল হয়। আচ্ছা, তো মন্দিরে খোলা বন্ধের সময়টা কি? হ্যাঁ, ভোর 4:30 মঙ্গলা আরতি হয়। এবার তারপরে তো কাজকর্ম হয়ে এইবার 12টার সময় মেন পুজো হয়। তারপরে 1:30 পৌনে 2টোর সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 3:30টায় খুলে যায়, ওদিকে রাত 10টা পর্যন্ত। এবার সন্ধ্যা আরতি হয়। আচ্ছা, 6:30টায়। আচ্ছা ঠাকুরমশাই, এইখানে যে সারদা মাকে গগন ডাকাত এবং রঘু ডাকাত যে আটকে রেখেছে, সারদা মাকে ধরেছিল মা জয়রামপাটি থেকে দক্ষিণেশ্বর যাবে, বাবার শরীর খারাপ বলে বাবাকে দেখতে যাচ্ছিল। এই পথে এদের ডাকাতদের কবলে পড়ে যায় মা সারদা। ওই মা সারদা একটু গয়নাগাটি যা ছিল একটা পুটলি করে নিয়ে যাচ্ছিল, সেটাই ওরা লোভে পড়ে ধরেছিল মা। এবার ছাড়ছে না কিছুতেই। এইবার মা স্বপ্ন দিল যে ওর পিছনে দেখা দিল, সারদা মায়ের পিছনে মায়ের রূপ দেখা দিল। তখন ডাকাতেরা লুটিয়ে পড়ে সারদা মায়ের পায়ে। মা আমরা ভুল করে ফেলেছি, মাকে সেই রাত্রে কিন্তু আটকে রেখে দিয়েছিল। এবার মা খাবে কি? মাকে ওই চাল কড়াই ভাজা দিয়েছিল রাত্রে। এই জন্যই কথিত আছে যে আমাদের এখানে পুজো দিতে এলে ওই চাল কড়াই ভাজাটা নিয়ে আসে। চাল কড়াই ভাজাটাই হচ্ছে মেন প্রসাদ। আচ্ছা, দেখতে পাচ্ছি মায়ের যে কান পাশায় আরো দুটো মূর্তি আছে। হ্যাঁ, ওর মূর্তি দুটো কর্ণ আর সুবর্ণ, ওগুলো হচ্ছে রক্তবীজ। আচ্ছা, কর্ণ সুবর্ণ, ডান দিকেরটা কর্ণ, বাঁ দিকেরটা সুবর্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মন্দিরটা মোটামুটি তাহলে কত বছরের পুরনো? বলা যাবে না, আমরা বলেই আসি 500-700 বছর। 500-700 বছর মোটামুটি আনুমানিক। আচ্ছা, আর এছাড়াও এখানে কি কি উৎসব হয় মায়ের নিত্য পুজো ছাড়া? ধানতেরাসের সময় যে কালী পুজোটা হয় ওটাই আমাদের বাৎসরিক কালী পুজো। আচ্ছা, এবার 5 বছর অন্তর মায়ের নবেকলে পড়ে। আচ্ছা, মানে রং হয়। আচ্ছা, তার আগে হবে না, 5 বছরের মাথায় হবে নবেকলে পড়ে। এবার নবেকলে পরের উৎসবে একটু পুজো হয়। তারপর কালী পুজোর দিন তো 2 দিন হয় বিশাল। আচ্ছা, তারপরে এখানে আমাদের এই পাঁটাবলি হয়, যে লাটবাংলার শেষ মাথায় রয়েছে ওইখানটা পাঁটাবলি হয়। আচ্ছা, ও খাতা মানে পূর্বপুরুষের রীতি অনুযায়ী, হ্যাঁ রীতি অনুযায়ী নাম ডেকে ডেকে পাঁটাবলি হয়। আচ্ছা, প্রত্যেকেই পাঁঠা নিয়ে আসে? প্রত্যেকেই নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। এবার আমাদেরও পাঁটাবলি হয়, আমাদের নিজস্ব 5টা লাগে কিনতে। আচ্ছা আচ্ছা। 4 প্রহরে 4টে, তারপরের দিনে খ্যান পুজোটা যে হয় খ্যান পুজোতে একটা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মন্দিরে নাকি আগে নরবলি হতো? এটা কি আগে হতো নরবলি, তার আমরা দেখিনি, কথিত আছে এটা হয়, হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ঠাকুরমশাই, অনেক ইনফরমেশন পেলাম, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো। আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে আমার বেশ মনটা ভালো লাগলো। তোমাদের সঙ্গে মন্দিরের ইতিহাস থেকে শুরু করে মন্দির খোলা বন্ধের সময় সবটাই এই ভিডিওতে আমি শেয়ার করলাম। ভিডিওটা তাহলে এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।